আপনাদের 6 ভাইকে আমি সামলাতে পারব না। আমারও তো একটা জীবন। আমিও তো একজন মানুষ। আপনারা আমাকে ছেড়ে দিন। আমি বাড়িতে চলে যাব। কিন্তু 6 জনের একজন বাদে সবাই একে একে আমার সাথে সারা রাত। আমার নাম শ্রীদেবী। একই বাড়ির 6 ভাইয়ের সঙ্গে যখন আমার নিজের বাবা মা আমার বিয়ে জোর জবরদস্তি করিয়ে দেয়, তারপর বাসর রাতে ভয়ে আমার কপাল থেকে চোখ দুটি যেন বেরিয়ে যায়। আসলে কলেজ লাইফে আমি সুজয় নামের একটি ছেলেকে ভালোবেসেছিলাম। সেও আমাকে অনেক ভালোবাসত। আমি তার প্রেমে এতটাই পাগল ছিলাম যে তার ব্যাপারে কোনো কিছু খোঁজখবর না নিয়ে আমি বাবা মাকে তার ব্যাপারে বলে দিই এবং বাবা মাকে এটাও জানিয়ে দিই। বিয়ে করলে সুজয়কে করব। আমার বাবা মা এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমি তো অনেক বড় ঘরের ছেলে ছিল। আসলে আমি শহরের মেয়ে ছিলাম। সুজয় গ্রাম থেকে এসেছিল শহরে পড়াশোনা করার জন্য। তাই আমি জয়ের ব্যাপারে এবং তার ফ্যামিলির ব্যাপারে বিয়ের আগেই জানতে পেরেছিলাম। আমি আগে সুজয়ের ব্যাপারে খুব বেশি কিছু জানতাম না। আমি তো সুজয়ের টাকা পয়সা দেখে ভালোবাসিনি, তার মন দেখে এবং ব্যবহার দেখে তাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি ভালোবাসার নাম করে আমাকে এভাবে ঠকাবে। সূর্য যখন তার বাড়িতে তার মা ও তার ভাইদের আমাদের দুজনের ব্যাপারে এসব বলেছিল, তখন তাদের বাড়ির সবাই এই বিয়েতে রাজি ছিল। তারপর আমার সুজয়ের বিয়েটা পাকা হয়। আমি তো অনেক খুশি ছিলাম এটা ভেবে যে আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। বিয়ে পাকা হওয়ার 1 মাস পরেই আমার সুজয়ের বিয়ে হয়। আমার শাশুড়ি ও ভাসুর বিয়ের আগে আমার বাবা মাকে বলে গিয়েছিল তারা কোনো অনুষ্ঠান করবেন না, খুব নর্মালভাবে বিয়েটা করবে। আমার বাবা মায়ের এতে কোনো আপত্তি ছিল না। বিয়ের দিন তো আমি খুব খুশি ছিলাম, কারণ আমার বিয়ে আমার পছন্দের ছেলের সঙ্গেই হচ্ছে। তারপর আমি বিয়ের মণ্ডপে যাওয়া মাত্রই অজ্ঞান হয়ে পড়ে যাই, কারণ ওখানে গিয়ে আমি যখন জানতে পারি আমার বিয়ে সুজয়ের বাকি ভাইদের সঙ্গে হবে, মানে ওই পরিবারের একসঙ্গে 6 ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে। তারপর ওই অবস্থায় তারা 6 ভাই মিলে আমার সঙ্গে বিয়ে করেন। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি একটা বিছানায় 6 ভাই মিলে আমাকে ঘিরে বসে আছে, তার মাঝে সুজয় বসেছিল। আমি তখন কাঁদতে শুরু করি। সুজয়কে বলি, এসব কি হচ্ছে? একটা মেয়ের বিয়ের 6 ভাইয়ের সঙ্গে কি করে হতে পারে? আমি এই বিয়ে মানি না। আমি এখনই বাবার বাড়ি চলে যাব। আমার এত কিছু বলার পরেও সুজয় কিছু বলেনি। সে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম ও এসব ব্যাপারে মিল আছে। তারপর আমি যখন বিছানা থেকে নেমে রুম থেকে বের হতে যাই, ঠিক ওই সময় আমার শাশুড়ি এসে আমার হাত ধরে বলে, চুপচাপ ঘরে থাক, বেশি বাড়াবাড়ি একদম করবেন না। সুজয় তো তোমাকে ভালোবাসি, তাই না? তাহলে আমি তোমাকে আমাদের গ্রামের এই প্রথার ব্যাপারে বলেনি। তোমার বিয়ে আমার 6 ছেলের সঙ্গে হয়েছে, আর এই বিয়ে তোমাকে মানতেই হবে। আমাদের এই গ্রামের প্রথা, একটা বাড়িতে যতগুলো ছেলে থাকবে তাদের স্ত্রী একজনই হবে, যাতে বাড়ির সুখ শান্তি বজায় থাকে এবং বাড়িতে যাতে কোনো ভাগ বাটোয়ারা না। সেই জন্য আমাদের গ্রামে একটা বাড়িতে যতগুলি ছেলে থাকে তাদের বিয়ে একটা মেয়ের সঙ্গে হয়। আমারও বিয়ে বাড়ির 3 ভাইয়ের সঙ্গে হয়েছিল। আমি তাদের 3 ভাইয়ের একটা স্ত্রী ছিলাম এবং আমার 3 বলে 5 ছেলে। আমি যেমন এই প্রথা মেনে এসেছি, ঠিক ওরকমভাবে তোমাকে ওই প্রথা মেনে চলতে হবে। আমি শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম আমার সঙ্গে যাতে এরকম অন্যায় না করবেন না। আমার শাশুড়ি তখন বলে, তোমরা সবাই আমার সঙ্গে বাইরে চলো, শ্রীদেবীকে কিছুক্ষণ বিশ্রাম করতে দাও। আজ আমার বড় ছেলের সঙ্গে শ্রীদেবী রাত হবে। এইভাবে একে একে আমার ছেলের সঙ্গে শ্রীদেবীর বাসর রাত হবে। এই কথা বলে যখন আমার শাশুড়ি তার ছেলেদেরকে নিয়ে রুম থেকে বাইরে যায়, তারপরে তো আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ একটা মেয়ে কোনোদিনও 6 জন ছেলের সঙ্গে সংসার করতে পারে না। কারণ আমার মনের মধ্যে তো শুধু সুযোগ ছিল। আমি সুজয়কে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি সে আমাকে এভাবে সার্থক হবে। তারপর আমি তো মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে এটাই ভাবি, আমার যখন এদের সঙ্গে বিয়ে হয়েছিল ওই মুহূর্তে আমার বাবা মা কোথায় ছিল? বাবা মা কি এই ব্যাপারে কিছুই জানে না? আমি তো মাথায় হাত দিয়ে এইসব চিন্তা করছিলাম আর ভাবছিলাম এখান থেকে কিভাবে পালানো যায়, কারণ এখান থেকে না পালাতে পারলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। তারপর আমি ভেবে নিয়েছিলাম যেমন করেই হোক আমাকে এখান থেকে পালিয়ে বাবা মায়ের কাছে যেতে হবে। তারপর আমি একটা উপায় খুঁজে বের করি। আমার রুমের মধ্যে জানালাটা ছিল, জানালা দিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে গিয়ে আমি বাবা মায়ের কাছে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি বাবা মাকে বলেছিলাম আমার সঙ্গে এরকম হয়েছে।
আমার বাবা মা তখন চুপচাপ মাথা নিচু করে কাঁদছে। আমি তখন মাকে জিজ্ঞেস করি, তোমরা কি জানো আমার সঙ্গে কি হয়েছে? তোমরা ওই সময় কোথায় ছিলেন? তোমরা কিছু বলছো না কেন? মা তখন বলে, আমরা সব জানি। তোর সঙ্গে কি হয়েছে? আমি তখন মাকে বলি, সব জানার পরেও তোমরা চুপচাপ হাতে হাত দিয়ে বসে আছো কেন? মা, আমি ওই বাড়িতে এক মুহূর্তও থাকতে পারবো না। তারা যদি আমার সঙ্গে কিছু বাড়াবাড়ি করে, তাহলে আমি পুলিশের কাছে গিয়ে তাদের নামে মামলা করব। আমার বাড়ি আসার দিন 4 ঘন্টা পরেই দেখি আমার শ্বশুরবাড়ির লোক চলে এসেছে। আমার শাশুড়ি তার ছোট ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য যখন তারা বলে, তখন আমি বাবাকে বলি, বাবা তুমি পুলিশকে ফোন দাও। কিন্তু বাবা তখনও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তখন কেঁদে বলি, বাবা তুমি ফোন করছো না কেন? তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও। আমার শাশুড়ি তখন হেসে বলে, তোমার বাবা কিছু করবে না। তোমার বাবা নিজের ইচ্ছায় সবকিছু জানা সত্ত্বেও তোমার বিয়ে আমার 6 ছেলের সঙ্গে দিয়েছে। বিয়ের আগে তোমার বাবার সঙ্গে একটা চুক্তি হয়েছিল, যেটার ব্যাপারে তুমি জানতে না। তোমার বাবাকে যখন বলেছিলাম তোমার বিয়ে শুধু সুজয়ের সঙ্গে নয়, আমার 6 ছেলের সঙ্গেই হবে, এটা শুনে তোমার বাবা মা এই বিয়েতে রাজি হয়নি। তারপর তোমার বাবাকে যখন টাকার লোভ দেখিয়েছিলাম এবং বলেছিলাম, তোমার ভাইয়ের বিদেশে পড়ার সমস্ত খরচ আমি দেব, তারপরে তোমার বাবা এই বিয়েতে রাজি হয়। তোমার বাবা তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। তোমার ভাইয়ের ভালো ভবিষ্যতের জন্য। আমার শাশুড়ির মুখ থেকে সব কথা শুনে তো আমি জ্যান্ত লাশ হয়ে যায়। কারণ বাবা মা আমার সঙ্গে এরকম কিভাবে করতে পারে? তারা ভাইয়ের ভালো ভবিষ্যতের জন্য আমাকে এদের কাছে বিক্রি করে দেয়। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমাদের বাড়িরও লোন চলছিল। আমাদের বাড়িটাও আর নিজস্ব ছিল না। আমি জানতাম বাবা বাধ্য হয়ে এসব করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা একবারও আমার ভবিষ্যতের ব্যাপারে ভাবেনি। এসব কিছু জানার পরেও আমি যখন তাদের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে রাজি হইনি, তখন আমার শাশুড়ি আমার বাবাকে আঙুল দেখিয়ে বলে, আপনার মেয়ে শ্বশুরবাড়ি যাবে না, তাহলে আপনি এক্ষুনি আমাকে সমস্ত টাকা পয়সা ফেরত দিন। আর যদি ফেরত দিতে না পারেন, তাহলে আপনার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে বলুন, যাতে ও চুপচাপ আমাদের সঙ্গে চলে যায়। বাবা তখন কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জোড় করে দাঁড়ায়। ও বলে আমি যাতে শ্বশুরবাড়ি চলে যায়। আমি তখন বুঝতে পেরেছিলাম বাবা কিছুই করতে পারবে না। ওই সময় আমি মায়ের চোখের দিকে তাকিয়ে দেখেছিলাম এবং বুঝতে পেরেছিলাম এতে মায়ের কোনো দোষ ছিল না। কারণ আমার বাবা আমার মায়ের তো কোনো রায় মানত না। মা নিশ্চয়ই ব্যাপারে বাধা দিয়েছিল, কিন্তু বাবা হয়তো মানেনি। তখন আমি চুপচাপ আমার শাশুড়ির সঙ্গে শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়ি আসার পরে সেদিন না চাইতেও সুজয়ের বড় দাদার সঙ্গে আমার প্রথম রাত হয়। সুজয়ের বড় দাদা যখন আমার রুমে এসেছিল, তখন আমি তাকে হাত জোড় করে বলেছিলাম যাতে উনি আমার সঙ্গে কোনো রকম না করেন। কিন্তু উনি রুমে ঢোকা মাত্রই বলেছিলেন আজ আমার সাথে ওনার রাত এবং উনি নিজের মুখ খারাপ করতে চান না। উনি নিজের মিটিয়ে রুম থেকে চলে যান। তারপরের দিন সুজয়ের পালা ছিল। ভেবেছিলাম সুজয়ের সঙ্গে যখন সময় কাটাব, তখন তাকে বোঝানোর চেষ্টা করব। সেদিন যখন সুজয়ের সঙ্গে আমার বাসর রাত ছিল, তখন আমি খুব খুশি ছিলাম এবং ভেবেছিলাম আজ সুজয়কে বলে সব কিছু ঠিকঠাক করে নেব। সেদিন যখন রাতের বেলা সুজয় আসে, তখন আমি তাকে বলেছিলাম, এই বাড়ির ছেলে আমরা দুজন কোথাও চলে যাব এবং সেখানে গিয়ে সংসার করব। তাহলে তো এইসব প্রথা আর আমাদের মানতে হবে না। কিন্তু সুজয় পরিষ্কার ভাষায় বলেছিল, সে বলেছিল আমি এই প্রথার যথেষ্ট সম্মান করি এবং আমার মায়ের কোনো কথার অমান্য করতে পারব না। তখন আমি রেগে সুজয়ের কলার ধরে বলেছিলাম, তাহলে তুমি আমাকে ঠকিয়েছে কেন? তুমি আমাকে ভালোবাসো, তাহলে এরকম কিভাবে করতে পারো? তুমি বিয়ের আগে এসব কথা কেন বলনি? তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, তাহলে তুমি আমার সাথে কিভাবে এরকম করতে পারো? সুজয় তখন হেসে নিজের গলা থেকে আমার হাত দুটো সরিয়ে দেয়, বলে আমি তো তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিলাম যাতে তুমি আমার প্রেমে পড়ে যাও এবং তোমার পরিবারকে যাদের টাকার লোভ দেখিয়ে তোমার সঙ্গে আমরা 6 ভাই মিলে যাতে বিয়ে করতে পারি। কারণ তোমার পরিবারের ব্যাপারে আমরা আগেই খোঁজখবর নিয়েছিলাম এবং জানতে পেরেছিলাম তোমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই। তোমার ভাই পড়াশোনায় খুব ভালো, কিন্তু ও টাকা পয়সার অভাবের জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারছে না। এই সব কিছু জানতে পেরে তোমার সঙ্গে ভালোবাসার নাটক করে আজ আমরা 6 ভাই মিলে বিয়ে করতে পেরেছি। আমি আমার মায়ের কোনো কথার অমান্য করতে পারব না। তাই তোমার এখন এই কথাগুলো বলে আর কোনো লাভ নেই।
তোমারও ধীরে ধীরে এগুলো অভ্যাসে পরিণত হয়ে যাবে। এখন তোমার খারাপ লাগছে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই বলে আমি তো রুম থেকে বেরিয়ে চলে যাই। আমি তখন একা বসে কাঁদতে থাকি আর বুদ্ধি বের করতে থাকি আমি এখান থেকে কিভাবে বের হতে পারবো, কারণ 6 পুরুষ মানুষের সঙ্গে সংসার করা মুখের কথা নয়। তার পরের দিন সকালবেলা আমার শাশুড়ি বলে, বৌমা, তোমাকে আমার চোখে ছেলের পছন্দ অপছন্দের খেয়াল রাখতে হবে। তুমি যে শুধু একজনকে বেশি ভালোবাসা দেবে সেটা করলে হবে না। আমার 6 ছেলেকে সমানভাবে ভালোবাসা দিতে হবে এবং তাদেরকে সমান চোখে দেখতে হবে। তোমার তো কপাল খুলে গেছে যে তুমি বাড়ির বউ হয়ে আসতে পেরেছ, কারণ আমাদের যা সম্পত্তি আছে সেই সম্পত্তির মালিক শুধুমাত্র তোমার বাচ্চারাই হবে। তাই তোমার এটা সৌভাগ্য যে তুমি বাড়ির বউ হতে পেরেছ। ভেবেছিলাম শাশুড়ি মাকে যদি একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো উনি আমার কথা বুঝবেন। তখন আমি ওনার হাতে পায়ে ধরে বলেছিলাম, আমার সাথে এরকম করবেন না, আমাকে এখান থেকে যেতে দিন, এরকম ভাবে আমি বাঁচতে পারবো না। আমার শাশুড়ি তখন বলে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি তোমার সাথে, তোমাকে আমি সব কিছু শিখিয়ে দেব এবং ধীরে ধীরে তোমার এগুলো অভ্যাসে পরিণত হয়ে যাবে। উনি তো আমার কোনো কথা শুনতে রাজি হননি। সেদিন আমি লুকিয়ে আমার শাশুড়ি ও তার ছেলেদের কথা শুনেছিলাম। আমার শাশুড়ির 6 ছেলে তাদের মাকে নিয়ে ঘরের ভেতরে কিছু কথা বলেছিল। সেই সময় আমার শাশুড়ির মেজ ছেলে মানে সাজি তার মাকে বলছিল, মা, শ্রীদেবী তো সুজয়কে ভালোবাসে, আর আজকের শ্রীদেবীর সাথে আমার বাসর রাত আছে। ওই মেয়েটার সাথে এত অত্যাচার করা কি ঠিক? কিভাবে আমাদের 6 ভাইকে সামলাবে? ঠিক ওই সময় সুজয় ও তার বড় দাদাকে বলে, এত কষ্ট করে মেয়েটাকে বউ বানিয়ে নিয়ে আসতে পেরেছি, আর তুই সব কিছু নষ্ট করে দিতে চাইছিস। আমাদের গ্রামে এই প্রথা অনেক আগে থেকেই সবাই মেনে চলেছে, তাই আমরাও এই প্রথম মেনে চলব। তোকে ভালো লাগুক আর না লাগুক তোকে এগুলো মেনে চলতেই হবে। তখন আমার শাশুড়ি সাজিদের মাথায় হাত দিয়ে বলে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, তাই এসব নিয়ে আর বেশি মাথা ঘামাতে হবে না। এবার তোমরা সবাই নিজের নিজের কাজে যাও। সেদিন যখন সাজিদের সঙ্গে আমার বাসর রাখছি, সেদিন আমি সাজিদের ব্যবহার দেখে অনেক আশ্চর্য হয়েছিলাম, কারণ সে তার বাকি ভাইদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে যখন আমার রুমে এসে আমাকে বলে, তোমাকে আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে কোনো রকম কিছু করব না, কারণ আমি জানি তুমি সুজয়কে ভালোবাসত। আমিও এই প্রথা মানি না, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে মায়ের কথা মানতে হয়েছে। সাজিদ তখনও আমার দিকে হাত বাড়িয়ে বলে, তুমি কি আমার ভালো বন্ধু হতে পারবে?